জয়প্রকাশ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ভিত্তিক ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর নির্মিতি অংশে অভিজ্ঞতা বর্ণন এ বিষয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে দিনলিপি লিখন এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এটা আমাদের অষ্টম অধ্যায়ে রয়েছে। এখানে মোট দুটি গুচ্ছে 4টা অধ্যায় পড়তে হয়। ক গুচ্ছে থাকে দিনলিপি লিখন ও অভিজ্ঞতা বর্ণন। দিনলিপি লিখন ও অভিজ্ঞতা বর্ণন এই দুটি বিষয় থেকে একটি প্রশ্ন হবে। এর বিকল্প থাকবে ভাষণ ও প্রতিবেদন। ভাষণ ও প্রতিবেদন থেকে একটি প্রশ্ন, আর দিনলিপি অভিজ্ঞতা বর্ণন থেকে একটি প্রশ্ন থাকবে। মোট একটি প্রশ্ন উত্তর দিতে হবে, এর জন্য 10 নম্বর বরাদ্দ রয়েছে। আমি যেহেতু গতদিন দিনলিপি তোমাদের লিখতে শিখিয়েছিলাম, আজকে শেখাবো অভিজ্ঞতা বর্ণন। অভিজ্ঞতা বর্ণন কি? অভিজ্ঞতা, জ্ঞানের যোগ্যকে বলা হয় অভিজ্ঞ। অভিজ্ঞতা হচ্ছে ভূ দর্শনজাত জ্ঞান। আমরা অনেক সময় জ্ঞান অর্জন করি দেখে শুনে পড়ে। জ্ঞান অর্জন দুই ভাবে হয়, একটা হচ্ছে ইন্দ্রিয়জাত অনুভূতির মাধ্যমে, আর একটা হচ্ছে সরেজমিনে উপস্থিত হয়ে দেখে শুনে যে অভিজ্ঞতা অর্জন করা। তো অভিজ্ঞতা বর্ণন এটা মূলত হচ্ছে সরেজমিনে উপস্থিত হয়ে বা নিজের প্রত্যক্ষ ভাবে জড়িত হয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করা হয় সেটাই হচ্ছে বর্ণনা করা, সেটা হচ্ছে অভিজ্ঞতা বর্ণন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতা পড়েছ। ঐকতান কবিতা যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আক্ষেপের কথা বলা হয়েছে, তিনি শুরু করেছিলেন এইভাবে: বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে, বিশাল বিশাল বিশ্বের আয়োজন, মন মরে জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে জাগে, অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্তময়ী বর্ণনার বাণী পুরাইয়া আনি, জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যত পাই ভিক্ষালব্ধ ধনে। রবীন্দ্রনাথ ঠাকুর এই অংশে তার যে জানার আগ্রহ এবং জ্ঞানের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা দূর করবার জন্য তিনি আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন ভ্রমণ কাহিনী, বিভিন্ন জন অভিজ্ঞতা। তারা যে বিভিন্ন জায়গায় গিয়েছে, দেখেছে, যে জ্ঞান অর্জন করেছেন সেটা তারপর লিখে রেখেছেন, সেখান থেকে পড়ে তিনি তার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। ভিক্ষালব্ধ ধন, ভিক্ষালব্ধ ধন বলতে অর্জিত জ্ঞান, অন্যের জ্ঞানকে নিজের জ্ঞান হিসেবে চালিয়ে নেওয়া। এখন আমরা অনেকেই তাজমহল দেখিনি, অনেকেই আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা যাইনি, আমরা কুয়াকাটা দেখিনি, আমরা হয়তো জাতীয় জাদুঘর দেখিনি। কিন্তু জাতীয় জাদুঘর সম্বন্ধে যদি আমাকে বর্ণনা করতে বলা হয়, তাজমহল সম্পর্কে যদি আমাকে বর্ণনা করতে হয়, তাহলে আমাকে আশ্রয় দিতে হবে কারো না কারো অভিজ্ঞতা। কেউ দেখেছে, জেনেছে, তার বই পড়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে যিনি দেখলেন, যিনি পড়েছেন, যিনি গিয়েছেন, তার যে জ্ঞান সেটাই হচ্ছে অভিজ্ঞতা, সেটাই হচ্ছে অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে দিনলিপি যেমন আমরা বর্ণনা করছিলাম যে একটি দিনের বা বিশেষ দিনের বা কয়েকটি দিনের ঘটনাকে বর্ণনা করে লিখে রাখা, ডায়েরি লিখে। দিনলিপি হচ্ছে দিনের ঘটনা দিনে লিখে রাখতে হবে। আর অভিজ্ঞতা বর্ণন কিন্তু দিনের ঘটনা, কোনো এক দিনের ঘটনা বা কোনো একটি জায়গায় যাওয়ার ঘটনা বা কোনো একটি বই পড়ার ঘটনা, তোমার জীবনে বিচিত্র কোনো অভিজ্ঞতার ঘটনা, সেটা লিখে রাখা। দিনলিপি ক্ষেত্রে হয় এটা প্রত্যক্ষ উক্তি থাকে, অভিজ্ঞতা বর্ণনাও প্রত্যক্ষ উক্তি থাকে। তফাৎ হচ্ছে দিনলিপি লিখতে হয় দিনের ঘটনা, অর্থাৎ বর্তমান কাল।
এবং দিন বা সময় ক্ষণ উল্লেখ করে দিনের লিখতে হয়, কিন্তু অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে কিন্তু বর্তমান কাল হয় না, কারণ এটা কোনো এক সময় আমি গেছি, কোনো সময় আমি জেনেছি, কোনো এক সময় আমি পড়েছি, সেটা আমি বর্ণনা করছি। তাই এটা সাধারণত অতীতকালে হয়, তবে এটা উত্তম পুরুষ হবে, এখানে প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা হবে। অভিজ্ঞতা বর্ণনে একটা জিনিস লক্ষণীয় যে এখানে কিন্তু হেডলাইন উল্লেখ করতে হবে। আমরা কিভাবে অভিজ্ঞতা বর্ণনা করব সেই সম্পর্কে আমি যদি তোমাদের কিছু আমি টিপস দেই যে অভিজ্ঞতা বর্ণনা কিভাবে লিখতে হবে। অভিজ্ঞতা বর্ণন যথাসম্ভব সামঞ্জস্য পূর্ণ হতে হবে। অবশ্যই এটা সুসামঞ্জস্যপূর্ণ হতে হবে। বিক্ষিপ্ত বিষয়গুলোকে যথাসম্ভব তাহলে আমরা একটা বিষয় পাচ্ছি যে অভিজ্ঞতা বর্ণন করতে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিজ্ঞতা বর্ণন যথাসম্ভব সামঞ্জস্যপূর্ণ হতে হবে, এবং এখানে যেসব বিক্ষিপ্ত বিষয়গুলো আছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। বিক্ষিপ্ত অবস্থায় অভিজ্ঞতা বর্ণন করতে হবে না। অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রে ভূমিকা মূল অংশ উপসংহার তবে একটি অখণ্ড ভাবের মধ্যে সমস্ত আমাদের অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রে ভূমিকা, মূল অংশ এবং উপসংহার তিনটাই থাকতে হবে। তবে সেটাকে বিচ্ছিন্নভাবে না লিখে যদি একটা অখণ্ড ভাবের মধ্যে বা একই প্যারায় যদি আমরা লিখি সেটাও করা যাবে, এবং এটি করাই ভালো বলা হচ্ছে। তবে একটি অখণ্ড ভাবের মধ্যে সমস্ত আলোচনা করা যেতে পারে। তাহলে আমরা দুইটা বিষয় এখানে পেলাম, একটা হচ্ছে অভিজ্ঞতা বর্ণন যথাসম্ভব সুসামঞ্জস্যপূর্ণ হতে হবে, বিক্ষিপ্ত বিষয়গুলোকে যথাসম্ভব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রে ভূমিকা, মূল অংশ, উপসংহার থাকতে পারে, তবে একটি অখণ্ড ভাবের মধ্যে সমস্ত আলোচনা করা যেতে পারে। এরপরে আমরা অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রে
যে বিষয়টাকে আমরা প্রাধান্য দেব। অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রে এই বিষয়টাকে আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে যে শুরুটা যেন আকর্ষণীয় হয়। কারণ একজন পাঠক যখন কারো অভিজ্ঞতা বর্ণনা করতে যাবে তখন শুরু দেখে যেন সে চমৎকৃত হয় এবং পুরোটা পড়ার জন্য তার মধ্যে যেন একটা আলোড়ন তৈরি হয়, সেই জন্য আকর্ষণীয় হবে। বর্ণনাটি যেটা আমরা যে অভিজ্ঞতা বর্ণনা করছি এই বর্ণনাটি অবশ্যই সিনেমাটিক হতে হবে, চোখের সামনে যেন ভেসে ওঠে। আমরা যখন সিনেমা দেখি, কোনো একটা সিনেমা দেখি, সিনেমার কোনো দৃশ্য দেখে যেন আমরা আপ্লুত হই, আমরা আনন্দে একেবারে গদগদ ভাব নিয়ে আমরা সেটাকে উপভোগ করি, ঠিক তেমনি অভিজ্ঞতা বর্ণন এরকম চোখের সামনে সে দৃশ্যটা যেন আমাদের ভেসে উঠে, এটা খেয়াল রাখতে হবে। অভিজ্ঞতা বর্ণনের ভাষা সহজ সরল কি বলছে? অভিজ্ঞতা বর্ণনের ভাষা হবে সহজ সরল এবং স্বাভাবিক। কোন প্রকার গুরু গম্ভীর কঠিন শব্দ, তৎসম শব্দবহুল শব্দ কিংবা বিদেশি শব্দকে পরিহার করে যদি সহজ সরল, সর্বজন বোধ্য, সর্বজন গ্রাহ্য চলিত ভাষা যদি প্রয়োগ করা যায় তাহলে পাঠক সে অভিজ্ঞতাটা ভালোভাবে পাঠ করবে। এটা অভিজ্ঞতা বর্ণন শুধু নিজের জন্য তো নয়, এটা অন্যজন যেন শুনে বা জেনে বা পড়ে যেন সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারে, এই জন্য অবশ্যই সেটা সর্বজনবদ্ধ হতে হবে।
প্রিয় শিক্ষার্থীরা, এই অংশে দেখো আমরা এখানে বলতে পারি যে যে বিষয়ে অভিজ্ঞতা বর্ণনা করা হবে সে বিষয়ে তার প্রাসঙ্গিক বিষয়গুলোকে আমরা আলোচনা করব। প্রাসঙ্গিক, তবে অবশ্যই যেন মূল বিষয়কে ছাপিয়ে না যায়। আমরা একটা কথা বলি না, বাঁশের চেয়ে কঞ্চি যেন বড় না হয়। আমার মূল বিষয়টা ঠিক থাকবে, এর পারিপার্শ্বিক যে বিষয়গুলো সেগুলো আলোচনা আসতে পারে, তবে যেন অবশ্যই মূল বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়, মূল বিষয়কে যেন কিছুতে ছাপিয়ে না যায়। এরপরে হচ্ছে এটা যে অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রে স্বাধীনতা অপরিহার্য। এরপর যে বিষয়টি আমরা অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে আমরা প্রাধান্য দেবো সেটা হচ্ছে অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে লেখকের স্বাধীনতা অপরিহার্য, কিন্তু তাতে যেন কোনো পক্ষই আহত না হয়। কাউকে আহত না করে লেখক তার মনের মতো করে তার অভিজ্ঞতা বর্ণনা করবে, বরং দক্ষতার সাথে আকর্ষণীয় ভাবে বিষয়টিকে বর্ণনা সমাপ্ত করতে হবে। এগুলো হচ্ছে অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে আর যে বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেব, তোমরা যখন পরীক্ষার খাতায় অভিজ্ঞতা বর্ণনা করবে তখন আমরা যে জিনিসটা দেখব যে বক্তা পক্ষ, অর্থাৎ উত্তম পুরুষে লিখতে হবে। বক্তপক্ষ মানে উত্তম পুরুষ মানে ফার্স্ট পারসনে লিখতে হবে, আমি বা আমরা এভাবে লিখতে হবে। সাধারণত অতীত কালে লিখতে হয়, যেহেতু অভিজ্ঞতা মানে হচ্ছে ভূ দর্শনজাত জ্ঞান। আমরা কোথাও গেছি বা কোনো কিছু পড়েছি, কোনো কিছু জেনেছি, তারপর আমি সেটা লিখছি, সুতরাং এটা ইতিপূর্বে ঘটে গেছে, এই জন্য আমরা অতীতকাল লিখবো। এবং যে বিষয়টা হচ্ছে অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে শিরোনাম অপরিহার্য। পরীক্ষার খাতায় অবশ্যই আমরা শিরোনাম দেব। আমরা যে বিষয়ে অভিজ্ঞতা বর্ণনা করছি সে বিষয়ে শিরোনাম দিতে হবে। ধরো তোমাকে বলা হলো যে তোমার কলেজ জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো, তাহলে শিরোনাম আমরা এভাবে তৈরি করতে পারি, আমার কলেজ জীবনের প্রথম দিন।
বা বিচিত্র অভিজ্ঞতায় পরিপূর্ণ আমার কলেজ জীবনের প্রথম দিন, এরকম একটা তোমরা হেডলাইন তৈরি করবে বা শিরোনাম তৈরি করবে। তারপরে আমি যেভাবে বললাম সেই বিষয়গুলোকে মাথায় রেখে অভিজ্ঞতা বর্ণনা করতে হবে। খেয়াল রাখতে হবে, অভিজ্ঞতা বর্ণন হচ্ছে ভূয় দর্শনজাত জ্ঞান, তুমি যা দেখেছো, শুনেছো, জেনেছো বা পড়েছো। অভিজ্ঞতা বর্ণন নানা বিষয় হতে পারে, কোনো বই পড়ে অভিজ্ঞতা হতে পারে, কোনো ঐতিহাসিক স্থান পরিভ্রমণ করে সেখান থেকে জ্ঞান হতে পারে, কিংবা কোনো জাদুঘর হতে পারে, কোনো ব্যক্তির জন্মস্থান সেখানে গিয়ে, বা হতে পারে কোনো প্রাকৃতিক দুর্যোগের রাত, হতে পারে সড়ক দুর্ঘটনা, হতে পারে সেটা হচ্ছে কালবৈশাখীর কোনো রাত কিংবা শীতের কোনো রাত। কোনো একটা বিষয়ে তোমার যে অভিজ্ঞতা সেটাকে তুমি শেয়ার করবে পাঠকের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো। আর যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা তোমাদের মন্তব্য লিখবে। আমরা চেষ্টা করব তোমাদের যথাযথভাবে সেই বিষয়টিকে আরো ভালোভাবে উপস্থাপন করা। সবাই ভালো থেকো। সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।